রহনপুর PM আইডিয়াল কলেজের পক্ষ হতে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। বললাম যে ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ মহোদয় ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতার সূচনা লগ্নে আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রহনপুর PM আইডিয়াল কলেজ, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কথা ছিল বার্ষিক পরীক্ষার মাধ্যমে, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পরীক্ষা বা তাদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার বিষয়টি এখনও দোদুল্যমান। যা হোক, আমাদের যেহেতু প্রথম বর্ষের প্রথম পত্রের পাঠদান শেষ হয়েছিল, তাই আমরা দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের পাঠদান শুরু করতে যাচ্ছি। আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এখন থেকে নিয়মিত আমাদের ক্লাসগুলো উপভোগ করবে। এতে বইয়ের সাথে সাথে এই লেকচারগুলি তোমাদের অনেকটা সহায়তা দেবে। বিভিন্ন বিষয়ে ক্লাস হবে, সব বিষয়গুলি তোমরা উপভোগ করবে যাদের যে বিষয়গুলি আছে। আর সাথে সাথে বলে রাখি, এই করোনা ভাইরাস কারোই বন্ধু নয়, সবারই শত্রু। একে মিত্র ভাবার কোনো সুযোগ নেই। গোটা পৃথিবী জুড়ে এখন অনেকটা স্টে হোম অবস্থা বিরাজ করছে। আমি এবং আমরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা পারতপক্ষে বাড়িতে অবস্থান করবে এবং করোনা ভাইরাস মোকাবেলার জন্য ঘন ঘন হাত ধৌত করা সহ স্বাস্থ্য সুরক্ষার জন্য যে বিষয়গুলি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার হচ্ছে, আমি আর নতুন করে এগুলি বলছি না। বিষয়গুলি যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবে, নিজেকে সুরক্ষিত রাখবে, পরিবারকে সুরক্ষিত রাখবে এবং নিজে সুরক্ষার মধ্যে থাকলে অন্যরাও সুরক্ষিত থাকবে, এটাই বাস্তবতা। এই করোনা ভাইরাসকে সুযোগ দেওয়ার অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না। এখান থেকে আমাদেরকে সবাইকেই বেঁচে থাকার, হেফাজতে থাকার চেষ্টা করতে হবে। বিষয়গুলি তোমাদের আবারও স্মরণ করিয়ে দিলাম, যাতে তোমরা এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে সক্ষম হও। ধন্যবাদ। আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি, আমাদের প্রথম ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের। আমাদের যে নির্ধারিত সিলেবাস আছে, সেই সিলেবাসে প্রবেশ করার পূর্বে আমাদের কিছু প্রাথমিক আলোচনা থেকে থাকে, যেগুলি আলোচনা না করলে আমাদের সিলেবাসে যে টপিকগুলি আছে, বানান আছে, উচ্চারণ আছে, ব্যাকরণিক শব্দশ্রেণী আছে, সমাস আছে, প্রকৃতি প্রত্যয় আছে, বাক্য আছে, বাক্যের প্রয়োগ অপপ্রয়োগ আছে, বিভিন্ন যে টপিকসগুলি আছে, এই টপিকসগুলি অনুধাবন করার জন্য, সহজ করার জন্য আমাদের এই টপিকসে প্রবেশ করার পূর্বে আমি সংক্ষেপে কয়েকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের দ্বিতীয় পত্রের শুরুটা হয় ধ্বনি দিয়ে। ধ্বনি কি জিনিস বা কাকে বলে আমরা একটু বোর্ডে দেখি। ধ্বনি, এই ধ্বনি ধনী গরিবের ধ্বনি নয় বা গরিবের বিপরীত শব্দ নয়। এই ধ্বনি হচ্ছে আওয়াজ, যার বানানটা হচ্ছে ধয়ে ব ফলা, দন্ত ন আর হ্রস্ব ইকার। এই বিষয়গুলি আমরা সবসময় ঠিক বলতে পারি না। আমাদের ছাত্রছাত্রীটাকে জিজ্ঞেস করলে, যেহেতু তারা আমাদের সামনে নেই, সামনে থাকলে জিজ্ঞেস করলে এই বানানটা অনেকেই ঠিকঠাক বলতে পারে না। যেমন এটাকে ধয়ে বয়ে যুক্ত বলে অনেকেই, দন্তন্য বা মূর্ধন্য এটা সুস্পষ্টভাবে আমাদের কাছে আসে না। এটা হ্রস্বই দীর্ঘই, এটাও আমাদের কাছে সুস্পষ্ট আসে না। তো আমরা বানানটা এভাবে বলবো, ধয় বফলা দন্ত নয়ে হ্রস্বই গাছ। ধ্বনি, এই ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে আওয়াজ। ধ্বনি হচ্ছে আওয়াজ, এই আওয়াজ বা সাউন্ড। তো ধ্বনি কাকে বলে? আমরা যদি এক কথায় বলি সহজ করে, যে মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে।
দ্যাট মিনস আমরা যে মুখে আওয়াজ করি সেটাই হচ্ছে ধ্বনি। এই ধ্বনিটা কিভাবে ম্যানুফ্যাকচারিং হয়, তৈরি হয়? তো এই ম্যানুফ্যাকচারিং এর বিষয়টা যদি আমরা এরকম করে বোঝাতে চাই, বলতে চাই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই প্রকৃতিগতভাবে, আমরা যেটা নিই সেটা হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা আমরা প্রথমে নেওয়ার ফলে এটা আমাদের চলে যায় শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে। ফুসফুস হচ্ছে একটা ছাঁকন যন্ত্র। এইখানে এই অক্সিজেন বা বাতাসটা ছাঁকন করা হয়, অর্থাৎ আমরা বাতাসের সাথে ময়লা, ধূলিকণা, বালু, ধোয়া ইত্যাদি বাতাসে যা থাকে তাই আমাদের ভিতরে চলে যায় বা ফুসফুসে চলে যায়। এই ফুসফুসে অক্সিজেনটা রিফাইনিং হওয়ার পরে এর পজিটিভ অংশটা বা ভালো অংশটা চলে যায় রক্তে, আর বাজে যে অংশটা, দ্যাট মিনস যেটা কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়, সেইটা তখন ফুসফুস দ্রুত এটাকে ছেড়ে দেয় বের করে দেওয়ার জন্য, বের হওয়ার জন্য। এই যে ফুসফুস দ্রুত ছেড়ে দেয়, এই জন্য সংজ্ঞায় এসেছে, তোমরা বিভিন্ন বই ঘাটলে দেখতে পাবে যে ফুসফুস তাড়িত বাতাস। ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর দিয়ে বের হওয়ার সময় মুখ বিবরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, দ্যাট মিনস ফুসফুস থেকে যখন এই বাতাসটা দ্রুত বের হবে, তখন শ্বাসনালীর যে ইনসাইড ভিতরের অংশ, তারপর জিহ্বার 5টা অংশ, তালুর 3টা দেশ, গোড়ার অংশ, শীর্ষ অংশ, সম্মুখ অংশ, তারপরে শক্ত তালু, দাঁত, ঠোঁট, নাসারন্ধ্র বা নাকের ছিদ্র, এই যে প্রত্যঙ্গগুলি আছে, এইগুলিতে ওই ফুসফুস তাড়িত বাতাস যখন বের হয় তখন এইগুলিতে সংস্পর্শ হয় বা ধাক্কা লাগে বা আঘাতপ্রাপ্ত হয়। তো এই আঘাত লাগার ফলে বা এগুলির সাথে টাচ হওয়ার ফলে একটা কম্পনের সৃষ্টি হয়। আমরা যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী ছিলাম বা আছি, তারা জানি যে যখন একটার সাথে আর একটা আঘাতপ্রাপ্ত হয়, সংঘর্ষ হয়, তখন সেখানে কম্পনের সৃষ্টি হয়। এই কম্পন থেকে একটা আওয়াজ হয়। এই ধ্বনির ক্ষেত্রে তাই ফুসফুস তাড়িত বাতাস যে পথ দিয়ে আসে বের হবে, সেই মুখ পর্যন্ত আসা পর্যন্ত যে প্রত্যঙ্গগুলি বা অঙ্গগুলি আছে, এইগুলিতে আঘাতপ্রাপ্ত হয় বা ধাক্কা লাগে বা ঘর্ষণ লাগে। এই ঘর্ষণের ফলে, আঘাতের ফলে বা ধাক্কার ফলে একটা কম্পনের সৃষ্টি হয় এক ধরনের, এবং এই কম্পন থেকে যে আওয়াজটা হয় সেটাই হচ্ছে ধ্বনি। দ্যাট মিনস আমার মুখ থেকে বা তোমার মুখ থেকে তুমি যখন বলবে, অর্থাৎ যে বলবে তার মুখ থেকে যে আওয়াজটা বা যে সাউন্ডটা বের হবে, এটাই হচ্ছে ধ্বনি। তো আমরা ধ্বনি সম্পর্কে সম্যক একটু ধারণা দিলাম। এগুলি অনেক ব্যাপক বিষয়। ধ্বনি হচ্ছে একটা চ্যাপ্টার, ধ্বনি বিজ্ঞান, এটা অনেক বড় চ্যাপ্টার। আমরা যারা আরো উচ্চতর ক্লাসে পড়াশোনা পড়াবো বা পড়বো, তাদের জন্য আরো বিশাল স্পেস আছে, আমরা জানবো। আপাতত আমরা এইটুকু জানি যে ধ্বনি হচ্ছে এইটুকু। এখন এই ধ্বনির প্রধানত দুটো পার্ট আছে, একটাকে বলা হয় স্বরধ্বনি, একটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনি কি? যদিও সংজ্ঞায় বলা হয় যে ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় মুখ বিবরের অঙ্গ প্রত্যঙ্গে যদি ধাক্কা না লাগে, আঘাতপ্রাপ্ত না হয়, ঘর্ষণ না লাগে, এভাবে যদি উচ্চারিত হয় তাহলে সেটা হবে স্বরধ্বনি। আর যেগুলি আওয়াজের ক্ষেত্রে ঘর্ষণপ্রাপ্ত হওয়া, আঘাত লাগা বা ধাক্কা লাগার ফলে হয়, সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা যদি এটাকে আর একটু ক্লিয়ার করে বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমরা যেহেতু আগে বলেছি যে ঘর্ষণ না লাগলে, বাধাপ্রাপ্ত না হলে, ধাক্কা না হলে কম্পন হবে না, আর কম্পন না হলে আওয়াজ হবে না। তাহলে আমরা যদি বলি যে স্বরধ্বনির ক্ষেত্রে কম্পনই হচ্ছে না বা ধাক্কা, আঘাত, ঘর্ষণ হচ্ছে না, তাহলে তো এটা এস্টাবলিশ হওয়ার একটা সুযোগই থাকছে না। তাহলে আমরা যদি এটাকে একটু মডিফাই করে বলি, যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে ঘর্ষণ পায়, আঘাত পায় বা ধাক্কা পায়, কিন্তু এই বিষয়গুলি খুব সহজেই বা নিজে বা স্বগতই এগুলি ওভারকাম হয় বা পার হয়। দ্যাট মিনস সেগুলিকে মোকাবেলা করতে পারে কারো সহযোগিতা ছাড়াই। এরকম আওয়াজকে বলবো আমরা স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে বলবো যে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে কোনো না কোনো জায়গায় বা অংশে
ঘর্ষণ লাগবে বা আঘাতপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে, সেইগুলি অন্য কোনো বিষয়ের সহযোগিতা ছাড়া, আমরা যেমন বলি যে স্বরধ্বনির সহযোগিতা ছাড়া, বিশেষ একটা স্বরধ্বনির সহযোগিতা ছাড়া ব্যঞ্জন ধ্বনি হবে না। তো এরকম যখন তারা কারো সহযোগিতা নিয়ে সেই বাধাটাকে অতিক্রম করবে, সেক্ষেত্রে যে ধ্বনিগুলি সৃষ্টি হবে সেই ধ্বনিগুলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা মোটামুটি এর পর্যায়ে নিশ্চিত হলাম যে স্বরধ্বনির ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে, ঘর্ষণ পাবে, কিন্তু সেই বিষয়গুলি নিজে নিজে অতিক্রম করতে সক্ষম হবে। আর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে অন্য কোনো সহযোগিতার মাধ্যমে সেই বাধাগুলি বা ধাক্কাগুলি বা ঘর্ষণগুলি অতিক্রম করতে বা ওভারকাম করতে সক্ষম হবে। এইগুলি হবে ব্যঞ্জন ধ্বনি। তো ধ্বনিত আওয়াজ, নিরাকার সাউন্ড, এইগুলির এখন পর্যন্ত আওয়াজ বা সাউন্ড, আওয়াজ ছাড়া কোনো আকার নেই। আমরা এর পরবর্তী পর্যায়ে যাই, বর্ণ। এই বর্ণ কি? আমরা এক কথায় ছাত্রছাত্রীরা বলে আমাদের যে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন বা চিহ্নিতকরণ চিহ্ন। এই লিখিত রূপ, সাংকেতিক রূপ বা চিহ্নিতকরণ চিহ্ন, এইটা হচ্ছে বর্ণ। দ্যাট মিনস আমরা যে মুখে আওয়াজগুলি করি সেই আওয়াজগুলির কোনো চিহ্ন নেই, এইগুলি নিরাকার। কিন্তু ভাষা সৃষ্টি হওয়ার পরে বা ভাষা সৃষ্টি হওয়ার শুরু থেকেই বা মানুষের যে বিভিন্ন ভাষাভাষী মানুষের যে ভাষার যে গোড়ার ইতিহাস, সূর্য ইতিহাস, এটা বাংলা ভাষার ইতিহাস, এটাও অনেক বড় একটা বিষয়। তা আমরা সেই বিষয়ের দিকে যাওয়ার আমাদের তেমন সুযোগ নেই, আমাদের নির্ধারিত সিলেবাস আমাদেরকে শেষ করতে হয়। শুধু এইটা বলবো যে মানুষ যখন ভাষা নিয়ে কাজ শুরু করে তখন মানুষ এই মুখের আওয়াজগুলিকে চিহ্নিতকরণের চেষ্টা শুরু করে। অর্থাৎ মানুষের তো কথাগুলি বহন করা সুবিধা নয়, এখন যেমন আমাদের কথা বহন করা সুবিধা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, তখন যেহেতু কথাকে ধরে রাখার বা বহন করার বা ডেলিভারি দেওয়ার সুযোগ ছিল না, এই কারণে মানুষের মুখের আওয়াজগুলিকে বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করা হতো। যেমন শুরুতে মানুষ চেষ্টা করতো একটা গাছ এঁকে একটা গাছ বলার চেষ্টা করা, একটা পাখি এঁকে একটা পাখি বলার চেষ্টা করা, একটা বাড়ি এঁকে একটা বাড়ি বলার চেষ্টা করা, একটা অস্ত্র এঁকে একটা অস্ত্র বলার চেষ্টা করা, একটা পাথর এঁকে একটা পাথর বলার চেষ্টা করা। কিন্তু এইভাবে দেখা গেল যে মানুষ মুখে যত আওয়াজ করতে পারে সবগুলি চিহ্ন দিয়ে চিহ্নিতকরণটা প্রায় সম্ভব নয় বা অসম্ভব হয়ে পড়ে। তখন মানুষ আসলো আচরণ। আমরা সরাসরি যখন ক্লাসটা নিতাম তখন আমাদের সুবিধা হতো যে কিভাবে চিত্রের থেকে আমরা এই বর্ণ বা বিভিন্ন স্যাম্বল বা প্রতীকের আমরা এসেছি। আমাদের যদি সুযোগ হয় সরাসরি ক্লাস খুব কম সময়ের ব্যবধানে নেওয়া, তাহলে আমরা সেই দিন সেইগুলি দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা এ পর্যায়ে আসছি যে আমাদের মুখের আওয়াজগুলিকে কোনো না কোনো চিহ্নের সাহায্যে বা আচরের সাহায্যে বা প্রতীকের সাহায্যে বা স্যাম্বলের সাহায্যে আমরা তো এই আচরগুলির সাহায্যে আমরা কি করেছি? চিহ্নিতকরণের চেষ্টা করেছি। এই আচরগুলি প্রথম দিকে হতো আজকে আমরা যে ক খ গ ঘ বা আরবিতে আলিফ বা তাসা বা ইংরেজিতে ABCD, এগুলি যে এত ক্লিন বা পরিচ্ছন্ন আকারে আমরা যে অবস্থায় পেয়েছি, এটা হয়তো আমরা শুরুতে পাই না। তখন হয়তো এইগুলি বিভিন্ন স্যাম্বল বা প্রতীক বা চিহ্নের সাহায্যে শুরু হয়েছিল। সেইখান থেকে এই যে হাজার হাজার বছর ধরে সেগুলিকে মডিফাই করে, সেগুলিকে মডারেশন করে, সেইগুলিকে পারফেক্ট করার চেষ্টা করে আজকে আমাদের এই পর্যায়ে এসেছে। আমরা জানি আমাদের দেশে বাংলা একাডেমি নামক একটা প্রতিষ্ঠান আছে, যার কাজে হচ্ছে এই ভাষা বা সাহিত্যকে নিয়ে প্রতিনিয়ত তারা গবেষণা করছে, তারা এর উপরে কাজ করছে, এর উপরে তারা চেষ্টা করছে ভাষাকে কত সুন্দর করা যায়, সহজ করা যায়, শ্রুতি মধুর করা যায়, শ্রুতি গ্রাহ্য করা যায়, এই তারা চেষ্টা করছে। তাদের চেষ্টার ফসল বা এইভাবে আরো যারা পূর্বে ছিল, বললাম যে হাজার হাজার বছর, সে হাজার হাজার বছরের বাংলা
বা অন্যান্য ভাষাভাষী যারা ভাষাবিজ্ঞানী ছিলেন তাদের চেষ্টার ফসল, তাদের গবেষণার ফসল, তাদের চর্চার ফসল, তাদের ভালো করার ফসল আজকে আমরা ভোগ করছি। তোমরা হয়তো অনেকেই জেনে থাকতে পারো যে আমাদের আজকে বর্ণমালায় আছে আমাদের 50টি বর্ণ, কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা বর্ণমালায় পড়েছি 52টা বর্ণ। তার মধ্যে একটা ছিল অন্তস্থ ব, অন্তস্থ জ, র, ল, ব, এখানে একটা ব ছিল, আর রের পরে একটা লি ছিল, এই যে লি আর অন্তস্থ ব তো বয়ের মধ্যে ছিল। এই বর্ণ দুটি আমরা পড়েছি, কিন্তু সময়ের ব্যবধানে আজকে সেইগুলি কি হয়েছে, ওই লি এবং বয়ের প্রয়োজনীয়তাটা শেষ হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের যে বর্গীয় ব, সেই বয় দিয়েই কিন্তু আমাদের কাজ চলে যাচ্ছে, অতএব ওই বটা নিষ্প্রয়োজন। আমাদের লয় হ্রস্বইকার, এই লয় হ্রস্বইকার লি দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে, অতএব এই লি আমাদের নিষ্প্রয়োজন। এমনও হতে পারে অদূর ভবিষ্যতে আমাদের এই বর্ণের উপরে যারা কাজ করছেন তারা আমাদের আরো হয়তো ভালো একটা রূপ আমাদের উপহার দিতে পারে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। তো এই হচ্ছে আজকে আমাদের বর্ণ। তাহলে আমাদের বর্ণ দুই ভাগ বিভক্ত ধ্বনির মতো। দ্যাট মিনস স্বরধ্বনির চিহ্নিতকরণ চিহ্নগুলি হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির চিহ্নিতকরণ চিহ্নগুলি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমি আবার বলছি, স্বরধ্বনির চিহ্নিতকরণ চিহ্নগুলি হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির চিহ্নিতকরণ চিহ্নগুলি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা জানি আমাদের স্বরধ্বনি বা স্বরবর্ণ 11টি, আর ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই মোট 50টি। এই 50টি বর্ণকে একসাথে বলা হয় বর্ণমালা। ইংরেজিতে যেমন 26টি বর্ণ বা লেটারকে বলা হয় অ্যালফাবেট, সেরকম আমাদের এই 50টি বর্ণকে বলা হয় বর্ণমালা। তো আমাদের এই বর্ণমালা আমরা দুই ভাগে ভাগ করলাম। 11টি হচ্ছে স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটো এরকম যে বর্ণগুলিকে বললাম ধ্বনির মতো, যেগুলি কারো সহযোগিতা ছাড়াই উচ্চারিত হয় সেগুলি স্বরবর্ণ, আর যেগুলি অন্যের সহযোগিতার মাধ্যমে মেকানিজম হয় বা উচ্চারিত হয় সেগুলি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা জানি অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, এ, ওই, ও, আর থাকলো মাঝখানে রি। এই 11টি স্বরবর্ণ যেগুলি কারো সহযোগিতা ছাড়াই উচ্চারিত হয়। এর মধ্যে আবার মৌলিক আছে, যৌগিক আছে। যেমন ওই, ও, এই দুটি হচ্ছে আমাদের যৌগিক স্বরবর্ণ। এই দুটি হচ্ছে আমাদের যৌগিক স্বরবর্ণ। বাকিগুলির মধ্যে 7টি হচ্ছে মৌলিক স্বরবর্ণ। তো যেমন এইটাতে কেন যৌগিক, এই দুটো আছে ওই, তো এই জন্য এটা যৌগিক স্বরবর্ণ। তা আমাদের মোট স্বরবর্ণ 7টা মৌলিক, আর এই দুটো যৌগিক, আরো 2টা আছে। এই মোট হচ্ছে 11টি স্বরবর্ণ। বাকি থাকলে 39টি ব্যঞ্জন বর্ণ। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের যে বর্গ আছে, ক বর্গ, খ বর্গ, ক বর্গ, খ বর্গ, চ বর্গ, তারপরে ট বর্গ, ক বর্গ, প বর্গ, এই 5টা বর্গে আমরা 5 25টি ব্যঞ্জন বর্ণ পাই। এই 5 25টি ব্যঞ্জন বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। কতটি? 5 25টি। 5টি বর্গ আছে আমাদের, ক থেকে ও পর্যন্ত, চ থেকে ই পর্যন্ত, ট থেকে মূর্ধন্য পর্যন্ত, ত থেকে দন্তন্য পর্যন্ত, প থেকে মো পর্যন্ত। এই 25টি হচ্ছে বর্গীয় ব্যঞ্জন বর্ণ। বাকি থাকলো আমাদের 14টি। এই 14টি শেষের 7টি বা 6টি 7টি বর্ণ হচ্ছে 7টি 12টি উষ্ম বর্ণ, আর এর মাঝে যে কয়টা অন্তস্থ জ, র, ল, ব, হ, এই যে 6-7টি বর্ণ আছে এগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ। আমরা অনেক সময় যেমন এই বর্ণটা, এটাকে অন্তুস্থ বলা হয়। আসলে এটা অন্তুস্থ বলে কোনো কথা নেই, এটা হচ্ছে অন্থস্থ। এটা হচ্ছে অন্থস্থ।
অর্থাৎ বর্গীয় এবং শেষের উষ্ণ বর্ণের মাঝে এই যে অবস্থান, যার কারণে দুই পর্যায়ের মাঝের অবস্থা হওয়ার কারণে এসে অর্থস্থ বর্ণ। তো এভাবে আমাদের এই বর্ণের আরো অনেক কথা আছে বর্ণের উপরে। যেহেতু আমাদের এই বিষয়গুলি সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, আমি সিলেবাসে পৌঁছার জন্য একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। আমাদের উপরে অক্ষর আছে, তারপরে কি বলে শব্দ আছে, বাক্য আছে, পদ আছে, এই কয়েকটি টার্মের উপরে কথা বলে আমরা সিলেবাসে প্রবেশ করব। তো আমি আজকে আমার লেকচার এখানে শেষ করতে যাচ্ছি। অন্তত আজকে যে কথাগুলি আমি বললাম সেই কথাগুলি যদি তোমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, বা হয়তো শুনছো বা শুনে থাকবে, তাহলে এগুলি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে, সাথে বইগুলি তোমাদের সহযোগিতা করবে। তো শেষ পর্যায়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আমাদের এই দুর্যোগকালীন সময়ে নিজে এবং অন্যকে সুস্থ রাখতে, সুরক্ষিত রাখতে যে ভূমিকা রাখা দরকার একজন মানুষ হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে, পরিবারের একজন সদস্য হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে, সেই ভূমিকা তোমরা শতভাগ রাখতে সক্ষম হবে এই প্রত্যাশা করে আমি আজকে আমার লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।